মন্ত্রী পাহাড়ে জনসংযোগে তিনি মহাকাল মন্দিরে তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আবির রয়েছে আমার সঙ্গে, এখনকার ছবিটা জানাতে পারবে আরো ভালোভাবে। আবির, দেখো, দার্জিলিং এ তিনি গত দুদিন ধরেই তিনি রয়েছেন। আজকে তিনি কলকাতা ফিরে যাবেন উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে। আজকে সকালেও জনসংযোগ করতে তিনি পাহাড়ের রাস্তাতে ছিলেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি এসছেন হচ্ছে দার্জিলিং এর মহাকাল মন্দিরে। জানো যে পাহাড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জায়গা এবং এই মন্দিরের মাহাত্ম্য নিয়ে অনেক আলোচনা হয়। তিনি দার্জিলিং এ আসলে সাধারণত এই মন্দিরে একদিন আসেন পুজো দিতে। তো আজকেও তিনি জনসংযোগ পর্বের মধ্যে তিনি মহাকাল মন্দিরে এসেছেন এবং সেখানে পুজো দিচ্ছেন। তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন, প্রশাসনের একাধিক আধিকারিক তারা রয়েছেন এবং তারা এই মহাকাল মন্দিরে তাদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী তিনি এখানে পুজো দিচ্ছেন। গত কয়েকদিন ধরে তুমি জানো যে উত্তরবঙ্গের বিভিন্ন পরিস্থিতি কখনো তরাই ডুয়ার্সের বা কখনো পাহাড়ের বেশ কতগুলি জায়গাতে তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন, তিনি খতিয়ে দেখেছেন, রিভিউ বৈঠক করেছেন এবং বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন। এবং গতকালকে জনসংযোগের জন্য তিনি যখন রাস্তাতে ছিলেন তখনও প্রশাসনিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে বেশ কিছু নির্দেশও তিনি দিয়েছিলেন। আজকে সকালবেলাও তিনি যখন দার্জিলিং এর রাস্তাতে তিনি যখন বেরোন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, পথচলতি মানুষের সঙ্গেও তিনি কথা বলেছেন এবং বেশ কতগুলি জায়গা হচ্ছে পাহাড়ের যে ধস তা নিয়ে তিনি সতর্ক করেছেন। সঙ্গে অনিত থাপা রয়েছেন, রোহিণী রাস্তার কাজ কি চলছে, সুখিয়া পুকুরি মিরিকের কি অবস্থা, সেই বিষয়গুলো তিনি খোঁজ খবর নিয়েছেন এবং তিনি জানিয়েও গিয়েছেন যে প্রত্যেক মুহূর্তে অনিত থাপা এবং একই হচ্ছেন দার্জিলিং এর জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সরাসরি মুখ্য সচিব এবং তার কাছে যেন এই রাস্তার পরিস্থিতি সম্পর্কে বা বাকি পরিস্থিতি নিয়ে তার কাছে যেন রিপোর্ট জানায়। এবং যেহেতু পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে ফের পর্যটকদের ঢল নামবে, তা দিওয়ালির পর সময় থেকে শুরু হয়ে যাবে। ফলে এই সময় যেন কোনো মানুষের যাতে কোনো ধরনের এখানে অসুবিধা না হয় সে ব্যাপারেও বারবার ধরে সতর্ক করেছেন এবং নজর রাখতে বলেছেন। তো এই মুহূর্তে তিনি দার্জিলিং এর মহাকাল মন্দিরে তিনি রয়েছেন এবং সেখানে তিনি পুজো দিচ্ছেন। বুঝতে চাইবো, পাহাড় একটা খুব খারাপ সময় কাটিয়েছে। এই খারাপ সময় কাটানোর পর বা যখন কাটিয়ে উঠে পাহাড়ের নিজের উচ্চতায় ফিরতে চাইছে, ঠিক সেই সময় সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান আবির, কি আমার কথা শুনতে পাচ্ছে? আবিরের সঙ্গে কথা বলবো। মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গতকালও দেখলাম জনসংযোগ করতে দেখে এবং তারপরেও তিনি গতকালের প্রশাসনিক বৈঠক থেকে তিনি নির্দেশ দিলেন যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলোয় কিভাবে কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জল, পাহাড়ে সেই জলের বিষয়েও কথা হচ্ছে। আবির, পাহাড় একটা খুব খারাপ সময় কাটিয়ে পাহাড় নিজের উচ্চতায় পৌঁছতে চাইছে, ঠিক এইরকম সময় সেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান পাশে গিয়ে দাঁড়িয়েছে দুর্গতদের। আমি একটু বোঝার চেষ্টা করব যে আগামী বছর 2026 সেই ভোটের দামামা এখনই বেজে গেছে বঙ্গে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে সুর চড়াচ্ছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড় সফর, পাহাড়ের জনসংযোগ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, পাহাড়ে সরাসরি 3টে বিধানসভা আসন রয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। এর বাইরেও পাহাড়কে সংযোগ করে বা পাহাড়ের মানুষজনের ভোট যে জায়গাগুলির উপর নির্ভর করে এরকমও বেশ কতগুলি বিধানসভা আসন রয়েছে। উত্তরবঙ্গের যে 54টি বিধানসভা আসন তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তার রাজনৈতিক সমীকরণ রয়েছে এবং তার উপর ভিত্তি করে এই রাজনৈতিক আলোচনা বারবার ধরে চলে। অতএব একদমই ঠিক যে আমরা দেখেছি যে কখনো রাজনৈতিক কারণে হোক, কখনো প্রাকৃতিক কারণে হোক, বারবার ধরে নানা ধরনের সমস্যার সম্মুখীন পাহাড়কে হতে হয়েছে। এবং এবছর একেবারে উৎসবের সময় দুর্গাপুজো মিটতে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেমে এসছে এবং সেটা শুধুমাত্র পাহাড়ের ক্ষেত্রে নয়, মানে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক ধরে আমরা বলছি না, এর বাইরেও হচ্ছে ডুয়ার্সের একটা বড় অংশ যেভাবে এফেক্টেড, ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা মস্ত বড় প্রভাব অবশ্যই পড়েছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই প্রশাসনিক প্রধানের থাকা, পরিস্থিতির দিকে নজর রাখা, কথা বলা, সেটা অবশ্যই বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য। এবং যেটা বারবার ধরে দেখো, পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে, তাকে আমরা দেখতেও পাচ্ছি যে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি কিছুক্ষণ আগে মহাকাল মন্দিরে যারা ট্রাস্টি ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। ঠিক, আবির ধন্যবাদ। পাহাড়ে মহাকাল মন্দিরে সেখানে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা তিনিও উত্তরবঙ্গে সরাসরি সেই ছবি একবার দেখতে চাইব। ধূপগুড়িতে রয়েছেন সভাপতি শ্যামল রায়, বাপি গোস্বামীদের পক্ষ থেকে আমরা সকলকে সমব্যথিতা
এবং পাশে থাকার অঙ্গীকার দিয়ে এই কর্মসূচি আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে কোজাগরি লক্ষ্মী পুজোর আগে আমাদের মেঘ ভাঙা বৃষ্টিতে পাহাড়ের মিরিক থেকে বিজনবাড়ি থেকে হয়ে একদম কুচবিহারের মাথাভাঙা পর্যন্ত নদী পার্শ্ববর্তী এলাকাগুলি গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাজনৈতিকভাবে কাউকে দোষারোপ না করলেও পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনিক যে উইংসগুলো রয়েছে, অর্থাৎ পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং বিডিও অফিস, একটা বিষয়ে আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষে যে আইএমডি রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর, তারা কিন্তু খুব প্রপারলি অরেঞ্জ ওয়ার্নিং তারা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে। পার্শ্ববর্তী ভুটান রাষ্ট্র থেকেও ওয়ার্নিং এসেছিল। এখান থেকেই আরো একবার পাহাড়ের ছবি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে তিনি মহাকাল মন্দিরে পুজো দিলেন। গতকালও আমরা দেখেছি দার্জিলিংয়ের রাস্তায় যখন তিনি হেঁটেছেন সে সময় দেখা যাচ্ছে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাহাড়ে গেলে যেটা খুব চেনা ছবি, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বিভিন্ন মানুষের সঙ্গে, পথ চলতি মানুষের সঙ্গে কথা বলেন। সেখানকার মানুষ কিভাবে রয়েছেন, ঠিক কোন কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা তা বোঝার চেষ্টা করেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা সঙ্গে থাকেন তাদের নির্দেশ দেন যে সেই সমস্যার কিভাবে সমাধান করা যায়। এবং গতকালের পর আজ মহাকাল মন্দিরে আবির কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা গতকালের ছবিও দেখেছি। আমরা দেখেছি পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে একটা খুব চেনা ছবি, তা হলো সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো বোঝার চেষ্টা করেন এবং সঙ্গে যারা থাকেন তাদের তখনই নির্দেশ দেন যাতে সেই সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ আক্ষরিক অর্থেই দুয়ারে সরকার, পাহাড়ের ক্ষেত্রে অন্তত। এটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ নয় কি? একেবারেই তাই, ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ। এবং তুমি জানো যেখানেও তিনি পরিষ্কার নির্দেশ দিয়ে গেছেন যে আমার পাড়া আমার সমাধান, তার মধ্যে দিয়ে যে কাজ, সেই কাজ এখানে করানো হবে এবং যে সমস্ত দুর্গত জায়গাগুলোতে যা যা প্রয়োজন সেগুলো করার ক্ষেত্রে আমার পাড়া আমার সমাধানের ক্যাম্প তৈরি করে সেখানে এগোবে। বিভিন্ন যে রাজ্য সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলিতে রয়েছে, যে সামাজিক প্রোগ্রামগুলি রয়েছে যার ভিত্তিতে রাজ্য সরকার কাজ করে, সেই কাজগুলোর ক্ষেত্রেও যেন পরিস্থিতি যেন যথাযথভাবে নিয়ন্ত্রিত থাকে, সেই কাজও যেন তারা করতে পারেন এবং কোথাও ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি উল্লেখ করে দেন। সেদিনকেও তার এখানে যে আসা, পাহাড়ে যে আসা, মানুষের সঙ্গে কথা বলা এবং যে আঁচ পাওয়ার যে চেষ্টা হয়, পাহাড়ে কোথাও নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবো। আপনারা সেই ছবি দেখছেন, আজ মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলো 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 হয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়ে চলো না, ছেড়ে 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 বারণ করে দিচ্ছি। এই ছবি দেখতে দেখতেই আবিরের সঙ্গে কথা বলবো। আবির, নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছিল, তুমি বলছিলে যে রাজ্যের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো সেগুলো যাতে একেবারে প্রান্তিক পারে, মানে পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাই করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে অবশ্যই তাই, এবং বহু ক্ষেত্রে মানে প্রাকৃতিক কারণে যে অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে এখানকার মানুষজনদেরকে থাকতে হয়, সেখানে পৌঁছে কাজ করার ক্ষেত্রে অনেক সমস্যা থাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কাজ করতে গিয়ে, উদ্ধার কার্য করতে গিয়ে এই ধরনের পরিস্থিতি বেশ কিছু ক্ষেত্রে শিকার হতে হয়েছিল হচ্ছে এখানকার যারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বা রেস্টোরেশনের কাজ যারা করছেন তাদেরকে। তো সেই প্রসঙ্গের কথাও তো বারবার ধরে বৈঠকের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছিলেন। তো অবশ্যই যে মানুষের সাথে কথা বলে যে বুঝে নিতে পারা যায় যে প্রকৃত অবস্থাটা কি, কোথায় কোন অসুবিধাগুলো রয়ে গিয়েছে এবং সেই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে কি কি বিষয়কে নিয়ে তাদেরকে এগোতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং অবশ্যই এই পাহাড়ের জনসংযোগ করার ক্ষেত্রে প্রত্যেকদিন বেরিয়ে রাস্তাতে মানুষের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে সেটাই মূল বিষয় এবং সেটার ভিত্তিতেই এই কাজটি হচ্ছে। ধন্যবাদ আবির। পাহাড়ের যে অংশগুলো ক্ষতিগ্রস্ত তার মধ্যে একটা অন্যতম জায়গা হলো মিরিক। তো এই মিরিকের একেবারে শেষ গ্রাম মিরিক মহকুমার পান্থাবাড়ি। এই পান্থাবাড়ির ছবি আপনাদের একবার দেখাই। পান্থাবাড়ির মানুষ ভয়ে রয়েছেন, তার কারণ এখানকার 500 মিটার পাথরের বাঁধের 500 মিটার চলে গেছে বালাসনে। বালাসন এখানে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। এবার নদীর জল কমেছে ঠিকই, কিন্তু পাড় তো এখনো ভাঙছে। এভাবে যদি ভাঙতে থাকে তাহলে পুরো গ্রাম ভেসে যেতে পারে। তো প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, একেবারে যে গ্রামের কথা তুমি বলছো, দ্বিতীয় একবারে শেষ গ্রাম এই পান্থাবাড়ি, এবং যার পাশ দিয়ে বয়ে চলা এই বালাসন নদীর পাশ কিন্তু ধীরে ধীরে ঢুকছে। আর এটাই কিন্তু আতঙ্ক পাচ্ছে গ্রামের। এখানে পান্থাবাড়ি ছাড়াও বাদলাবাড়ি সহ একাধিক গ্রাম রয়েছে। আর এই নদী বালাসন নদীর পাশেই রয়েছে বুড়ি বালাসন নদী। আর যে হারে পাড় ভেঙেছে তাতে কিন্তু আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে। কারণ এই নদীর গতিপথ যদি কিছুটা হলেও বদলে যায় তাহলে একবারে নদী গ্রামে ঢুকে পড়বে। আর তাতে যে ভয়ের আশঙ্কা তৈরি হবে তার কিন্তু অবশ্যই কিছুদিন আগে ছবিটা কিন্তু পরিষ্কারভাবে দেখেছে বিভিন্ন এলাকার মানুষরা। যেভাবে খরস্রোতা এই বালাসন নদী একের পর এক বিপদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একবারে ভূমিষ্কার করে দিয়েছে। লোহার ব্রিজ যা মিরিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারপরে উড়িয়ে দিয়েছে। তারপরেও কিন্তু পান্থাবাড়ি গ্রাম একবারে আতঙ্কে ভুগছে। তবে জিটিআর পক্ষ থেকে নদীর যে চলার পর সেটাকে কিছুটা হলেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং নদী পাড়েও কাজ কিন্তু শুরু হয় বলে জিটিআর সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে গ্রামবাসীরা পাথরের বাঁধ ছিল, সেই বাঁধ যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রাম বাঁচবে। কেননা এই গ্রাম যদি ধীরে ধীরে সেভাবে পাড় বাঁধতে শুরু করে তাহলে গ্রামের সম্পর্কে এসে যাবে এই বালাসন নদী। আর এই বালাসন নদীর জল নদীর ভিতরে ঢুকে পড়লে শুধু যে গ্রাম এলাকা নয়, পাশে রয়েছে ব্যাংকুবি সেনাটাউন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। সেই সেনাটাউনের ভিতরে কিন্তু নদী চলে যেতে পারে। তাই সেই গ্রামগুলিকে দেখা করে জিটিআর পক্ষ থেকে কিন্তু কাজ শুরু করার বার্তা দেওয়া হচ্ছে। পাড় ভাঙার কাজ শুরু হয়ে বলে মনে করি। ধন্যবাদ। अभी तो फिलहाल पानी कम हो गया, लेकिन जिस टाइम में जब बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था। ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी तो इधर से अगर एयरपोर्ट जो बुढ़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगलुरु जो आर्मी के में वो साइड वाला को भी इफेक्ट पड़ता, हम लोग का गाँव भी चला जाता और बाकी बहुत सारा जो गाँव है सभी को खतरा हो जाता। অনেক ভাই, এটা বলতে আমার পান্থাবাড়ি গ্রামে চলে যায়। বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শিব মন্দির, এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। এখনো নদী বলা যায় না এখনো কি হয়। এক বছর তো কালী পুজোর ঠিক আগের দিনে এরকম ফ্লাড হয়েছিল। জিটিএ এলাকার শেষ গ্রাম পান্থাবাড়ি, আর এই পান্থাবাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী বালাসন। আর এই বালাসন এখন আতঙ্কের বিষয়, কারণ এই বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। কারণ এই পান্থাবাড়ির পাশে বিস্তীর্ণ রয়েছে গ্রাম, আর গ্রামে জনমানুষের মধ্যে আতঙ্কের ছবি ধরা পড়ছে। নতুন করে পাথরের বাঁধ নির্মাণ না হলে এই আতঙ্ক আরো বাড়বে। সামনে বর্ষা না আসলেও নদীর জল যেভাবে বাড়ছে তাতে আতঙ্ক গ্রাস করছে মানুষের মধ্যে। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। পান্থাবাড়ি থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কি পরিস্থিতিতে রয়েছে মানুষ দেখতে, তখন তাদের উপর হামলা করা হয়। সেই হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। রকি রয়েছে আমার সঙ্গে। রকি,
কাকে গ্রেপ্তার করা হলো? রকি, শোনা যাচ্ছে? আটজন অভিযুক্তর মধ্যে এখনো পর্যন্ত এই নিয়ে 6 জন গ্রেপ্তার। আগে 5 জন গ্রেপ্তার হয়েছে, এবার আরো একজন। নাম জানা যাচ্ছে মান্নান সরকার। নাগরাকাটার শুল্কাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 6 অক্টোবরের ঘটনা। বামনডাঙ্গায় প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ বিধায়ক। সেই 8 জন অভিযুক্তর মধ্যে এখনো পর্যন্ত গ্রেপ্তার 6। নতুন করে একজন গ্রেপ্তার, নাম মান্নান সরকার। যদিও এই গ্রেপ্তারকে লোক দেখানো গ্রেপ্তার বলে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করছেন এফআইআরে নাম থাকা অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, বরং এসটি কমিশনের চাপে পড়ে গ্রেপ্তারি। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ অরূপ চক্রবর্তী। এফআইআর নেম যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করে, আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেম হয়ে থাকে, এফআইআর 9 জনের মধ্যে কিনা দেখতে হবে, কারণ এর আগে যে 4 জনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওয়াস। এক হচ্ছে মিডিয়াতে পারসেপশনটাকে ঠিক করার জন্য, তাই নন এফআইআর নেম কয়েকজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রকৃত যে লোকগুলো, রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে, যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি, যারা এফআইআরে 1 থেকে 9 আছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তাই খগেন মুর্মু মহোদয় আর তার যারা কমপ্লেনার এফআইআরে, তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে গেছে। পুলিশ ইনঅ্যাকশন এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশনের জন্য। আইওয়াস কি আইওয়াস নয় সেটা তো কোর্টে গেলেই প্রমাণ হবে। শুভেন্দু অধিকারী তো সব কথাই কোর্টে যাওয়ার হুমকি দেন। বরং শুভেন্দু অধিকারীর আগে বাংলার মানুষকে এটা দেখানো উচিত যে ত্রিপুরায় ওদের ডাবল ইঞ্জিনের রাজ্যে যারা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ভেঙে তছনছ করে দিল, তাদের কজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এই ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল বিজেপির বিধায়ক। ভাঙচুরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে বিজেপির জনতা যুব মোর্চার সম্পাদক এবং বিজেপির জেলা সভাপতি। কোন এফআইআরটা হয়েছে বা কোন অ্যারেস্ট হয়েছে, আমি শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তর দিই। তারপর না এখানে কোর্টে যাবে, কোর্টের রাস্তা সকলের জন্যই খোলা আছে। এরকম গরম গরম ডায়লগ না দিয়ে আইনের শাসন কোথায় আর কোথায় কোনটা রাজ চলছে বাংলার মানুষকে পরিষ্কার করে দিক শুভেন্দু অধিকারী, তাহলে কি করে। কোচবিহারের মাথাভাঙার কেদারহাট গ্রাম, গ্রামের সবাই চাষবাস করেই দিন কাটান। তো এই গ্রামে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। মুশকিল হচ্ছে জলের সঙ্গে তো ঢুকেছে বালি, যা জমি একেবারে শেষ করে দিচ্ছে। কিভাবে রয়েছেন তারা? রাজেশ রয়েছে সরাসরি আমার সঙ্গে, একবার কথা বলবো। তবে তার আগে একবার কৃষকদের কথা শুনবো। এই যে ধান টান কুড়ি মানে বালু দিয়া ভর্তি হয়ে সমস্ত জমিগুলা নষ্ট হয়ে গেছে। তা এখন এখানকার কৃষক সবাই চিন্তিত, দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি। তাই এই নিয়ে আমরাও চিন্তিত। সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার, যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয়। এখানে 150 বিঘার মতো হবে, বেশিও হইতে পারে। এদিকে ফসল ক্ষতি হয়েছে। এই সময়তে এই মরশুমে ধানের প্রচণ্ড ক্ষতি হয়েছে। এখানে টোটাল হচ্ছে 89টা ফ্যামিলি আছে। এই 89টা পরিবারের যে ধান টোটালটাই আপনি দেখতে পাচ্ছেন, যেটা সামনাসামনি এইটাই আর কি। আচ্ছা, শস্য বিমার আওতায় দেয় কিছু একটা ফসলে ক্ষতিপূরণ। রাজেশ, এই জমিগুলো তো পুরো শেষ হয়ে গেল। এই জমি আবার আগের জায়গায় ফিরিয়ে আনার কোনো উপায় রয়েছে? কিভাবে? দেখো অতটুকু মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলঢাকার জলে প্লাবিত হয়েছিল। বাড়িঘর ক্ষতি হওয়ার পাশাপাশি যে চাষের জমিও কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হয়। নদীর থেকে জলের পাশাপাশি বালা কিন্তু চলে আসে চাষের জমিতে, যার ফলে একদিকে যেমন জমির ফসল নষ্ট হয়, অপরদিকে কিন্তু জমিও
কিন্তু জমিতে বালা ঢুকে যাওয়া কিন্তু সেই জমিতে আগামীবার ফসল তারা ফলাতে পারবেন না। সেই জমি থেকে যদি বালি সরিয়ে ফেলা না হয়, একদিকে বিঘার পর বিঘা ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আবাদি জমিতে বালি ঢুকে গেছে, যার ফলে কিন্তু চিন্তায় রয়েছেন কৃষকরা। তাদের এই বিপুল ক্ষতি, তারা সরকারের কাছে ক্ষতিপূরণ চাচ্ছেন। এই বিপুল ক্ষতির পাশাপাশি যে জমিতে যে বালি ঢুকে গেছে সেই বালিগুলো যেন সরিয়ে ফেলার জন্য প্রশাসন উদ্যোগ নেয়, সেই দাবিও কিন্তু জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আমরা অপরদিকে কথা বলেছিলাম কৃষি দপ্তরের এক আধিকারিকের সঙ্গে, তিনি যেটা জানিয়েছেন। কৃষি দপ্তর কি বলছেন, তারা কি কৃষি আধিকারিক কি বলছেন একবার শুনবো। ঘাটে যে বন্যাটা হয়েছে মূলত হচ্ছে আপনার যতটুকু না বৃষ্টি হয়েছে তার থেকে আপনার নদী ভাঙনের ফলে, নদীর বাঁধ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং পরে ঢুকে যায়। ঘটনার পরের দিনই আমরা ওখানে গেছি ইনকোয়ারি করতে। সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে, বাংলা শস্য বিমার ক্যাম্প হচ্ছে। সেখানে চাষিরা গিয়ে তাদের জমির কাগজপত্র দিয়ে তাদের নাম নথিভুক্ত করে শস্য বিমাটা করে নিতে পারে। শস্য বিমা করানো হয়ে গেলে তারপরে আমরা আবার সেখানে ইনকোয়ারি করে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে গ্রাউন্ড ট্রুথিং করে ব্যাপারটা আমরা দেখব।